আমাদের একটা প্রত্যাশা ছিল যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাই আমাদের সবচেয়ে বড় চান্স ছিল আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার জন্য। সেই ম্যাচটা আমরা জিততে পারি নাই, আসলে যত ভালো ফাইট করা দরকার ছিল তাও করতে পারি নাই। এটা তো আপনারা মোটামুটি এতক্ষণে সবাই বিস্তারিত জেনে গেছেন, খেলা দেখছেন, বিশ্লেষণ শুনছেন যে আমরা আসলে লড়াইটাই করতে পারি নাই। তারপরেও ভেতরে ছোট ছোট কয়েকটা লড়াই ছিল, হৃদয়ের দারুণ একটা লড়াই ছিল। আমি সবচেয়ে বেশি বলবো রিশাদের ম্যাজিক্যাল বোলিংটাকে, তাসকিনের দারুণ সাপোর্টিভ বোলিং, সব মিলে আমরা দুটো তিনটে ফাইট করতে পারছি, কিন্তু সবাই মিলে যে লড়াই করা সেটা করতে পারি নাই। তো সেই ব্যাপারগুলো টুকটাক আলোচনা হয়তো করা যেতে পারে। আমি সবচেয়ে বেশি আলোচনা করতে চাই নাহিদ রানার বিষয়টা নিয়ে। আমি বলি যে আমি এমন কোনো দাবি করতেছি না যে নাহিদ রানা খেললে আমরা ম্যাচটা জিতে যেতাম। নাহিদ রানাকে দেখতে হবে আপনার এক্স ফ্যাক্টর হিসাবে। সেই এক্স ফ্যাক্টরটা কেন কালকে মাঠে ছিল না, সেই জিনিসটা নিয়ে কিন্তু পৃথিবীর সব ক্রিকেট বিশেষজ্ঞরা বিস্মিত। এবং এই জায়গাটাই একটা গুঞ্জনের খবর দুবাই থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে যে নাহিদ রানার ব্যাপারটা একটু ফিশি। সেই ফিশি ব্যাপারটা কি, নাহিদ রানাকে নিয়ে কেন লুকোচুরি চলতেছে, সেই জিনিসটা একটু আলোচনা করব আজকে। প্রথমে ম্যাচের কথা বলি। ইন্ডিয়ার বিপক্ষে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা মোটেও বাড়াবাড়ি না। আপনি যদি 2015 সালের পর থেকে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডেতে আমাদের ফাইটটা দেখেন, তাহলে এটা অন অ্যান্ড অফ ছিল। আমরা সম্ভবত গত 2 বছর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ বেশি জিতছি, হারাচ্ছে বেশি জিতছি। এটা ইন্ডিয়ার মতো বিশাল একটা পাওয়ার হাউসের বিপক্ষে অনেক বড় ব্যাপার যে একটা দলের বিপক্ষে গত 2 বছরে আমরা যে কটা ম্যাচ হারছি তার চেয়ে জিতছি বেশি। সেখানে আমাদের প্রত্যাশা থাকাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আমাদের যে দলটা জিতছে বা যেভাবে জিতছে ঠিক সেই অবস্থায় আমরা নাই, এটা আমরা জানি। যে আমরা সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারছি, সেখানে অত প্রত্যাশা করা কঠিন। তারপরেও এই দলটা তার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে নাই। আমাদের যেমন টপ টু মানে ওপেনার দুজন এর চেয়ে একটু বেটার করার যোগ্যতা রাখে, তারা সেটা করতে পারে নাই। শান্ত যথারীতি আর একটা ফ্লপ করছে, এরপরে মুশফিক ফ্লপ করছে। আমরা ভাবছিলাম যে রিয়াদ খেলতে পারবে হৃদয়ের জায়গায়। হৃদয়কে আমি অন্তত 11-এ আশা করি নাই। সেটা ব্যাপারটা হচ্ছে যে রিয়াদ অসুস্থ, সেই জায়গাটা হৃদয় নিচ্ছে এবং দারুণভাবে গ্রাব করছে, ফলে রিয়াদরে নিয়ে আফসোস করার সে সুযোগই দেয় নাই। এখন হয়তো সামনের ম্যাচে রিয়াদ ফিট হলে রিয়াদকে কার জায়গায় ঢুকানো হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে। টিম ম্যানেজমেন্ট একটু প্রফেশনাল হলে অবশ্যই মুশফিককে বসায় ঢুকানো উচিত। টিম ম্যানেজমেন্ট প্রফেশনাল হলে মুশফিককে বসায় ঢুকানো উচিত। তার নামের যে ওজন সেইটার ভয় না পেয়ে মুশফিককে বসায় দেওয়া উচিত। মুশফিক আসলে কোনো ফরম্যাটে কোথাও ফর্মে নাই, ফলে রিয়াদকে ঢুকানো উচিত। যাই হোক, সেগুলো আলাদা কথা। ম্যাচে সবচেয়ে ভালো লাগছে রিশাদের বোলিং। রিশাদ ওয়ানডেতে বা শর্টার ফরম্যাটে আমার ধারণা তার ক্যারিয়ারের সেরা বোলিংটা কালকে করছে। এটা আপনি যদি কোনো কারণে ম্যাচ মিস করে থাকেন, স্কোর বোর্ড দেখে বুঝতে পারবেন না। প্রথম 8 ওভার যে সে বল করছে, ওই 8 ওভারের স্পেলটা দেখে হয়তো আপনি অনুমান করলেও করতে পারেন যে 8 ওভারে সে কি টাইট বোলিংটা করছে, ওইটা স্কোরে একটু বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্কোর কিচ্ছু বলতে পারবে না। মাত্র 2টা উইকেট পাইছে, এটাকে আমি মাত্রই বলবো। সে আসলে যদি 5টা 6টা উইকেট পাইতো তাহলেও আমার কাছে মনে হতো যে কম পাইছে। যে অবিশ্বাস্য বোলিং করছে, মানে আজকের দিনে তো লেগ স্পিন হচ্ছে শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় অস্ত্র। সেখানে রিশাদকে নিয়ে এই ম্যাচের আগে অনেক কথা হচ্ছিল। আমাদের খেলোয়াড়রা অনেকেই একটা ভিডিওতে বলছে যে রিশাদ হচ্ছে গেম চেঞ্জার। সেই জিনিসটা যে সত্যি সেটা সে কালকে দেখাইছে। এবং এই সময় শর্টার ফরম্যাটে একটা লেগ স্পিনার মূলত গেম চেঞ্জার হয় কি করে? সেটাকে শুধু টার্ন করায় বা গুগলি করায় বা ফ্লাইট দিয়ে না, এই জিনিসটা শর্টার ফরম্যাটে চলে না। শর্টার ফরম্যাটে আপনাকে মূলত পেস ভেরিয়েশন এবং লেন্থ ভেরিয়েশনের উপরে কাজ করতে হয়। কালকে সে ভালো ভালো কিছু টার্ন করেছে, ছোট টার্ন, এমন না যে T20 ওয়ার্ল্ড কাপে সে যেরকম 4.5 ডিগ্রি 5 ডিগ্রি টার্ন করেছে ওরকম না, ছোট টার্ন করেছে কিন্তু খুবই শার্প। এবং সেই টার্নটা করানোর সময় অনেক বেশি বাউন্স ইউজ করার চেষ্টা করছে ওই পিচে যতটা সম্ভব। তার সঙ্গে সে হচ্ছে পেস ভেরিয়েশন, মানে এক একটা বল সে এক এক রকম পেসে করছে। কোনোটা আমি কালকে যেভাবে খেলা দেখতেছিলাম আমার পক্ষে সবগুলো বলের পেস দেখাটা সম্ভব হয় না। কোনোটা আমার মনে হচ্ছে 100 কিলোমিটারে মেরে দিচ্ছে, আবার পরেরটাই দেখা গেল যে 80-র নিচে নামায় নিয়ে আসছে। আনবিলিভেবল পেস ভেরিয়েশন করছে।
এবং লেন্থ ভেরিয়েশন, একটা লেগ স্পিনারের জন্য লেন্থ ভেরিয়েশন কিন্তু খুব টাফ রে ভাই, খুব টাফ। এইটা এই যুগে রশিদ খানের চেয়ে ভালো খুব বেশি কেউ দেখাইতে পারে নাই। সেই জিনিসটা কালকে রিশাদ দেখাইছে যে সেও অনেক পরিপক্ক হয়ে উঠছে। সে যে সুন্দর লেন্থে বল করতেছে এবং সেটা যে একবার আগাচ্ছে একবার একটু কমাচ্ছে, এখানে যে কত রিস্ক। যখন আপনি একটু ফুলার করবেন আপনার ছক্কা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার একটু শর্ট করলেই আপনি আবার ওই রকম মাথার উপর দিয়ে মেরে দেবে ডাউন দ্য উইকেট এসে। মানে এই ঝুঁকি নিয়ে সে ওই পেস এবং লেন্থের ভেরিয়েশনটা যে ম্যাজিক্যালি করছে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কার্যত রিশাদের বুঝেই উঠতে পারতেছিল না। কোহলির নিয়ে তো ওই ওভারটা খেলছে, সেটারে আমি কৃতিত্ব তো বলবোই, কিন্তু কোহলির তো আজকাল অবস্থা এমন হয়েছে লেগ স্পিন খেলতেই পারে না। গত বেশ কিছুদিন যে কোনো লেগ স্পিনারের বলে সে আউট হচ্ছে এবং খেলতে পারতেছে না, ফলে কোহলির ব্যাপারটা খুব বড় করে দেখানো যাচ্ছে না। স্টিল কোহলি সর্বকালের সেরাদের একজন। তারে নিয়ে একটা ওভার ধরে ওরকম খেলা, একটা টার্নে কোহলির যে অ্যাপ্রোচ দেখলাম, যেভাবে হতাশ হয়ে গেল সে নিজের ইয়েতে, আমার কাছে মনে হলো যে ঋষাদের এটা একটা মেডালের মতো হয়েছে। এটা তার সারা জীবন ওই ভিডিওর ওইটুকু রেখে দেওয়া উচিত বাসায়। শেষ পর্যন্ত আউটও করলো এইরকমভাবে। যাক, ঋষাদের বোলিং আমি মুগ্ধ। তাসকিনও দুর্দান্ত বল করছে। মুশকিলটা হচ্ছে যে আমাদের সামান্য যে পুঁজিটা ছিল, হৃদয় আর জাকের এনে দিছিল, ওইটারে ডিফেন্ড করতে গেলে আসলে আরও কয়েকজন বোলারকে সাপোর্ট দিতে হতো। মিরাজের বোলিংটা আপনার দেখে মনে হবে, মিরাজ আর রিশাদের বোলিংয়ের কালকের ইয়েটা মজাটা দেখেন আপনি। এখন যদি স্কোর কার্ড খোলেন আপনার মনে হবে যে মিরাজ এবং রিশাদ ঠিক একই রকম বোলিং করছে। আসলে ব্যাপারটা একদম উল্টো। যেমন রিশাদ এক মাথা থেকে বল করছে, অন্য পাশ থেকে যখনই তানজিম সাকিব আসছে সে ম্যাচ লুজ করে দিছে। মানে আপনি যে আস্কিং রান রেট কমায় এনে ওদের চাপ দিবেন, রিশাদ এখান থেকে চেপে ধরতেছে, সেই চাপটা বারবার ছেড়ে দিচ্ছিল হচ্ছে তানজিম সাকিব। মিরাজ যখন আসছে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে মিরাজও অ্যাটলিস্ট ওই চাপটা ধরে রাখবে। মিডল ওভারে ওয়ানডে জেতার একটা বড় সিস্টেম হচ্ছে কম রান নিয়ে। সেটা হচ্ছে আপনাকে মিডল ওভারে দুই পাশ থেকে চাপ দিয়ে আস্কিং রান রেট 8-9 নিয়ে যেতে হবে 10 ওভার, শেষ 10 ওভার আসার আগেই। তাতে ওদের হাতে যতই উইকেট থাক, শেষ 10 ওভারে আপনি যদি আবার দুইটা পেস অপারেশন করেন, তখন 8-10 বের করতে গেলে ওরা অল আউট হয়ে যেতে পারে। এটা হচ্ছে কমন টেকনিক। তো সেই জায়গাটায় মিরাজ সাপোর্ট দিতে পারে নাই। মিরাজ পরের দিকে এসে একটু টাইট করছে, ফলে মিরাজের বোলিংটা একটু বদরস্ত দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মিরাজ ওই সাপোর্টটা দিতে পারে নাই। মিরাজ বারবার লুজ বল করছে এবং সবচেয়ে বড় কথা মিরাজ স্ট্রাইক রোটেট করতে দিচ্ছে, যেটা রিশাদ দেয় নাই। যাক, ম্যাচের এই বিশ্লেষণ এটা তো আমার মনে হয় অনেক যোগ্য যোগ্য লোকের কাছ থেকে আপনারা অলরেডি শুনে ফেলছেন, কারণ সবাই কন্টেন্ট বানাচ্ছে, সবাই লিখতেছে। আমি ম্যাচের এই বিশ্লেষণটা না করি, আমি একটু নাহিদ রানার ব্যাপারে কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আবারও বলি, নাহিদ রানা থাকলে আমরা ম্যাচ জিতে যেতাম, এটা ভাবার কোনো কারণ নেই। নাহিদ রানা থাকলেও হয়তো একই রেজাল্ট হতো। এমনকি নাহিদ রানা তানজিম সাকিবের মতো এরকম প্রচুর রান লিক করে দিয়ে আসছে, এটাও করতে পারত। কিচ্ছু যায় আসে না তাদের। তারপরও নাহিদ রানাকে মাঠে থাকতে হবে। কেন থাকতে হবে? এই ক্ষেত্রে আমি একটা লোকের কথা বলি। বাংলাদেশের ক্রিকেট যখনই কোথাও বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে, আপনি দেখবেন দুইটা ইন্টারন্যাশনাল ভদ্রলোক আছে দুই দেশের। এই দুইটা লোক বাংলাদেশের খেলা নিয়ে টুইট করতেই থাকে, লিখতেই থাকে। একজন হচ্ছে ইন্ডিয়ার শ্রীনিবাসন আর একজন হচ্ছে সাউথ আফ্রিকার ডোনাল্ড। এখন এরা দুইজন অ্যাটাচড ফিল করে টিমটার সঙ্গে, এবং এদের সঙ্গে খেলোয়াড়দের যে রিলেশন, এরা একসময় বাংলাদেশ দলের সঙ্গে ছিল, ফলে এরা ফুল টাইম বাংলাদেশ টিমটারে খুব ফলো করে। এর মধ্যে আমি শ্রীনিবাসনের কথাটারে খুব গুরুত্বের সঙ্গে দেখি, কারণ ও তো ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট এবং অনেক বড় অ্যানালিস্ট, অনেক বড়। ও কালকে টুইট করছে যে পরিস্থিতি, কন্ডিশন, প্রতিপক্ষ যাই হোক, আমি আশা করছিলাম যে এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচে নাহিদ রানা মাঠে থাকবে। তো সেটা কেন হলো না, এটা খুব বিস্ময়কর ব্যাপার। এই বিষয়টা আমাদেরও কাজ করতেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি জাস্ট কিছু ধরেন, আপনি কিছু জানেন না, নাহিদ রানা কে কি কিচ্ছু জানেন না, আপনি জাস্ট ম্যাচের আগের দিনের সিনারিওটা একটু দেখেন। প্রথম আলো একটা বিস্তারিত রিপোর্ট করছে ওই দিন, যে প্রেস কনফারেন্সে সম্ভবত 20টা কোশ্চেন হয়েছে, তার মধ্যে 16টাই নাহিদ রানাকে নিয়ে হয়েছে, এবং সেটা ইন্ডিয়ান জার্নালিস্টরা করছে। ইন্ডিয়ান জার্নালিস্টরা 16টা কোশ্চেন করছে নাহিদ রানা বিষয়ক। মানে আপনি একটা জিনিস তাহলে বোঝেন যে নাহিদ রানার হাইপটা কোন লেভেলে। এই ম্যাচের আগে সবাই নাহিদ রানার দিকে তাকায় আছে যে নাহিদ রানা কী করতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে অ্যাক্টিভ বোলার যারা, তাদের ভিতরে সবচেয়ে গতিশীল বোলারদের একজন হচ্ছে নাহিদ রানা। এই মুহূর্তে কিন্তু পৃথিবীতে শোয়েব আখতার, শন টেইটরা নাই, ব্রেটলি নাই,
ফলে এখন এই 150-52 পৃথিবীর বেস্টদের মধ্যে পড়ে। মিশেল স্টার্ক ওই টুর্নামেন্ট খেলতেছে না, তাহলে সম্ভবত এই টুর্নামেন্টের সবচেয়ে গতিশীল পেসার ঘটনাচক্রে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে সেন্সেশন ক্রিয়েট করে ফেলছে। এখন ইন্ডিয়ান জার্নালিস্ট কারা? ইন্ডিয়ান জার্নালিস্ট হচ্ছে তারা যারা একটু আগে ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আসছে। আমাদের দেশের জার্নালিস্টরা যেরকম, যারা ওইটা কাভার করতে গেছেন, সবাই প্র্যাকটিসের আগে পরে আমাদের খেলোয়াড়দের সঙ্গে আনঅফিসিয়ালি কথা বলে। মানে এটা বলে, এটা পৃথিবীর সব জায়গায় বলে। লোকাল জার্নালিস্ট আসছে এইখানে কথা বলতেছে, ওই কথার ভিতর দিয়ে মনোভাবটা বেরোয় আসে যে তারা আসলে কোন জিনিসটা নিয়ে ভাবিত। ইন্ডিয়ান জার্নালিস্টরা যখন 16টা কোশ্চেন করে একজন খেলোয়াড়কে নিয়ে, ওরা পরিষ্কার মেসেজ দেয় যে ইন্ডিয়ান খেলোয়াড়রা এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। ইন্ডিয়ান খেলোয়াড়রাই তার মানে জার্নালিস্টদের সঙ্গে অফ দ্য রেকর্ড নাহিদ রানারে নিয়ে কথা বলছে, এবং তারাই হয়তো জানতে চাইছে যে খোঁজ খবর নিয়ে তো কী অবস্থায় আছে, কেমন করবে, অমুক তমুক। এই যে হাইপ, এই যে সেন্সেশন, এটাকে আপনি পুরোপুরি মিডিয়ার হাইপ বলে উড়াই দিতে পারেন না। এটার একটা ইম্প্যাক্ট খেলায় থাকে। কীরকম থাকে? ধরেন আপনার খেলা হচ্ছে শেনওয়ানের বিপক্ষে, বা আপনার এগেনস্টে শোয়েব আক্তার বল করবে, এখন তো পুরো মিডিয়া জুড়ে একটা হইচই চলবে। ধরেন সেই আমলের কথা আপনি মনে করেন যে বাংলাদেশে পাকিস্তান আসছে, পাকিস্তানের বিপক্ষে খেলা, সব আলোচনা শোয়েব আক্তার কেন্দ্রিক। এখন শোয়েব আক্তার যে মুহূর্তে মাঠে নামবে, আলটিমেটলি দেখা গেল শোয়েব আক্তার ফ্লপ, শোয়েব আক্তার কিচ্ছু করতে পারে নাই। কিন্তু বিপরীতের থেকে এই চাপের কারণে ইয়াসির শাহ 6 উইকেট তুলে নিল। এটা হয়, এটা হইতে পারে। আবার এমন হইতে পারে শোয়েব আক্তার একাই 8 উইকেট নিয়ে নিচ্ছে। দুইটাই সম্ভব, কারণ শোয়েব আক্তারের নিয়ে সবাই অলরেডি নার্ভাস আছে। এই চান্সটা শোয়েব আক্তার পাইছে, এই ঘটনাটা ঘটতে পারতো। এই ঘটনাটা নাহিদ রানা যদি মাঠে নামতো, তাহলে ইন্ডিয়ান খেলোয়াড়রা একটা এক্সট্রা প্যানিকের মধ্যে থাকতো। তারা নাহিদ রানারে এই লেভেলে কখনো খেলে নাই, এটা নাহিদ রানার প্রথম গ্লোবাল টুর্নামেন্ট। তারা নাহিদ রানারে সর্বশেষ যখন দেখছে, সে অবস্থা থেকে নাহিদ রানার অনেক চেঞ্জ হয়েছে। তারা শুনতেছে, তারা টিভিতে দেখতেছে, ফুটেজ দেখতেছে যে নাহিদ রানা একজন বোলার সব ফরম্যাটে 150+ মারতেছে, এবং সে এত ভয়াবহ পেসে বল করে, ওর মধ্যে আবার সে দারুণ ইয়র্কার মারতে পারে, দু একটা মুভমেন্ট করতে পারে। এই যে সেন্সেশন, এই যে হাইপ, এই যে প্রতিপক্ষের নার্ভাসনেস, এটা সবাই কাজে লাগায়। ফুটবলে আপনারা একটা জিনিস দেখবেন যে ম্যারাডোনারে যখন নিয়ে আর্জেন্টিনা খেলতো, 1994 সালে ম্যারাডোনা কি ছিল? এরকম মোটা একটা মানুষ ছিল, মাদকাসক্ত, যার নাম ছাড়া কিচ্ছু নাই। তারপরে 1994 বিশ্বকাপে ম্যারাডোনা যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ আর্জেন্টিনা জিতছে। ম্যারাডোনা মাত্র একটা গোল দিছে, বাকিগুলো অন্যরাই দিছে। কারণ কি? 3-4 জন ম্যারাডোনারে ম্যান মার্কিংয়ে ব্যস্ত রয়েছে। এটা হয় স্পোর্টসে। আপনার দলে যখন সুপারস্টার কেউ থাকবে, বা খুব হাইপ ক্রিয়েট করা কেউ থাকবে, তারে আপনার মাঠে লাগবে। কারণ তারে নিয়ে ভাবতে গিয়ে হয় অন্যদের সুযোগ দেবে, নতুবা তার কাছেই আত্মসমর্পণ করে আসবে। ইন্ডিয়ার টপ অর্ডার কালকে বিব্রত থাকতই। আর রিয়েলিটি হচ্ছে নাহিদ রানা তো আসলেই ম্যাটার করে, শুধু তো হাইপ না। নাহিদ রানারে কি আপনি শুধু হাইপ মনে করেন? তা তো না। এই সময় তো ওর লেভেলের বোলার আসলেই পৃথিবীতে খুব কম আছে। ও তো নিজের যোগ্যতায়ও উইকেট তুলে নেবে। ফলে দুইটা মেলায়, এক হচ্ছে নাহিদ রানার যোগ্যতা, আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে অনেকে দেখলাম ডিফেন্ড করার চেষ্টা করতেছেন যে এই উইকেটে নাহিদ রানা হয়তো কিছু করতে পারত না, কারণ উইকেট স্পিনারদের জন্য উইকেটে টার্ন আছে, উইকেটে বল পড়ার পরে স্লো হয়ে যাবে, ফলে সে 155-তে করলে ওই বলটা ব্যাটসম্যানের কাছে যাবে হয়তো 140-এ, কিচ্ছু যায় আসে না। আমি মনে করলাম, ওই যে বারবার যেটা বলতেছে, আমি মনে করলাম নাহিদ রানা কালকে সৈয়দ রাসেল হয়ে যেত, তাতেও কিচ্ছু যায় আসে না। তারপরও নাহিদ রানার উপস্থিতি ম্যাটার করে। অ্যাটলিস্ট তানজিম সাকিব কালকে যেরকম করছে, আমি তানজিম সাকিবের খুব ভক্ত, ওরে তো ছোট করতে চাই না, তার চেয়ে খারাপ তো করতো না। তাও যদি করতো, তারপরেও নাহিদ রানার উপস্থিতি ম্যাটার করতো। এই জিনিসটা আমরা না বুঝলে বুঝতে হবে যে আমরা ক্রিকেট এবং খেলাধুলার অনেক কিছু বোঝা থেকে দূরে আছি। এখন কথা হচ্ছে, আমি এত কিছু বুঝতেছি, শ্রীনিবাসন এত কিছু বুঝতেছে, দিন দুনিয়ার সব সাংবাদিক বুঝতেছে, কালকে ক্রিকেট ইনফোর ধারাভাষ্য দেখতেছিলাম, সবাই ওখানে কমেন্ট করতেছে ওয়ার ইজ নাহিদ রানা, ওয়ার ইজ নাহিদ রানা। শেষ পর্যন্ত ওইখানে ক্রিকেট ইনফোর যে ধারাভাষ্যকার, উনি কমেন্ট করছেন যে আমরাও খুব সারপ্রাইজড যে নাহিদ রানা নাই কেন, সম্ভবত ভেতরে কোনো ঘটনা আছে যেটা তারা ডিসক্লোজ করে নাই। এখন এই ভেতরের ঘটনাটা কি? এই ভেতরের ঘটনাটার একটা ইঙ্গিত আপনি গতকালকের প্রথম আলোতে পাবেন। গতকালকের প্রথম আলোতে যখন নাহিদ রানার না নামার ডিসিশনটা হলো, তখন দুবাই থেকে তারেক মাহমুদ একটা স্টোরি করে পাঠাচ্ছেন। ওইখানে উনি লিখছেন যে টিম ম্যানেজমেন্টের ওনারা জিজ্ঞেস করছিলেন যে নাহিদ রানা কেন খেলে নাই, তাতে টিম ম্যানেজমেন্ট উত্তর দিচ্ছে কম্বিনেশনের কারণে। সে কম্বিনেশনটা কি? যে মুস্তাফিজ বা তানজিম সাকিব নাহিদ রানার চেয়ে বেটার বল করবে, এটা ওই রিপোর্টার বিশ্বাস করেন নাই, তারেক মাহমুদ বিশ্বাস করেন নাই। উনিও একটু রহস্যের ইঙ্গিত দিচ্ছেন।
উনি পরিষ্কার করে কিছু লেখেন নাই, তবে ক্লান্তি ব্যাপারটা উনি আনছেন যে বিপিএল খেলে ক্লান্ত নাহিদ রানাকে এখনো কেউ চোখের সামনে পুরোপুরি ছন্দে দেখে নাই। মানে বিপিএলে ও যখন টানা ম্যাচ খেলতেছিল তখন আমরা চিৎকার করতেছিলাম, আপনারা অনেকে ঠাট্টা রসিকতাও করছেন, আমরা এই যে আমার কন্টেন্টের নিচেও অনেকে ঠাট্টা রসিকতা করছেন যে একটা ম্যাচে 4টা মাত্র ওভার বল করবে, এটা যদি নিতে না পারে, পরপর 4-5 ম্যাচ খেলতে না পারে, তাহলে কেমনে ফাস্ট বোলার হবে। এখন এই বেসিক আর বুঝায় বলতে চাচ্ছি না, আমার মনে হয়েছে যে আপনারাও বড় হয়েছেন এই কয়দিনে, আমিও মনে হয় বেশিবার বলে ফেলছি। যদি না বোঝেন কিছু করার নাই, যে একটা 150 কিলোমিটার গতির বোলারের 4 ওভার একটা 130 কিলোমিটার গতির বোলারের 20 ওভারের সমান। ফলে একটা 130-এ বল করা বোলারকে আপনি টানা 10 ম্যাচও খেলাইতে পারেন, কিন্তু 150 করা বোলারকে আপনি টানা 4 ম্যাচ খেলাইতে পারবেন না। সেই জিনিসটা নিয়ে আমরা যখন চিল্লাপাল্লা করছি কেউ পাত্তা দেয় না, ক্রিকেট বোর্ড পাত্তা দেয় নাই, রংপুর ম্যানেজমেন্ট পাত্তা দেয় নাই। শেষ পর্যন্ত নাহিদ রানা যখন পেস ড্রপ করে বল করতেছিল, 130-35-এ বল করতেছিল, প্রচণ্ড টায়ার্ডনেস নিয়ে মাঠের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল, ক্যামেরা বারবার ওরে ধরতেছিল। আমাদের কথা তো কেউ শুনবে না, কেউ শোনেও না। শেষ পর্যন্ত ওর ওই চেহারা দেখে ক্রিকেট বোর্ড সম্ভবত বুঝতেছিল যে কিছু একটা সর্বনাশ হইতে যাচ্ছে, তখন চাপ দেওয়াতে রংপুর তারে বসাইছে। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে যে এরপর থেকে নাহিদ রানা বিপিএলে যে কয়টা ম্যাচ খেলছে, একটা ম্যাচেও নাহিদ রানাকে আমরা ছন্দে দেখি নাই। 2-একটা ম্যাচে সে জোরে বল করছে, কিন্তু নাহিদ রানা ছিল না। নাহিদ রানা এরপর থেকে একটা ম্যাচেও আর ভালো করেন নাই। এর আগে কিন্তু নাহিদ রানা সম্ভবত 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অনেকগুলো উইকেট পাইছে, কিন্তু এরপরে উইকেট পেলেও সে ছন্দে ছিল না। বিপিএলে রংপুর একদম শেষ পর্যন্ত খেলছে, রংপুরের রয়ে সে ছন্দে ছিল না। এবং এরপরে যখন নাহিদ রানা ন্যাশনাল টিমের ক্যাম্পে গেল তখনও লুকোচুরি চললো। ফিল সিমন্স থেকে শুরু করে শান্ত প্রত্যেককে প্রেস কনফারেন্সে সাংবাদিকরা জিজ্ঞেস করছে নাহিদ রানার কী অবস্থা, সে কি টায়ার্ড। ফিল সিমন্স তার প্রেস কনফারেন্সে বলতেছিলেন যে ও টায়ার্ড ছিল, ও খুবই টায়ার্ড ছিল, এবং সেটা সম্ভবত ওর উপরে প্রভাব ফেলছিল, কিন্তু উনি বলছিলেন যে সুখবর হচ্ছে ও টায়ার্ডনেসটা কাটায় উঠছে এবং এখন সে পুরো ছন্দে বল করতেছে। ইন্টারেস্টিং হচ্ছে যে আজকাল তো যে ট্রেনিংটা পুরোপুরি চোখের আড়ালে করা হয়, এখন নাকি আমরা তো ট্রেনিং দেখতাম নেটে দাঁড়ায়, সেই যুগ তো নাই। তারপরে ছেলেরা ট্রেনিং দেখতে একটু দূরে প্লাজার উপরে দাঁড়ায়, আমিও 1-2বার গেছি ওখানে, দূর থেকে দেখতে পেতো ওই দূরে ট্রেনিং করতেছে। অ্যাটলিস্ট বোঝা যেত যে কে কেমনভাবে বল করতেছে, কে ক্লান্ত কে ক্লান্ত না, এটা বোঝা যেত। কিন্তু এখন ওই জায়গাটা অনেকে কাপড় দিয়ে না কি দিয়ে ঢেকে দিছে, ট্রেনিং দেখা যায় না। যদি বিসিবি বিশেষ দয়া করে সাংবাদিকদের ট্রেনিং দেখতে ঢুকতে দেয় একদিন, হয়তো একটু ফুটেজ নেওয়া যায় খুব সামান্য সময়ের জন্য। আমি একটু খোঁজ খবর করলাম, পুরনো ফুটেজ দেখার চেষ্টা করলাম ওই ট্রেনিংয়ের ওই সময়, আমি অন্তত কোথাও দেখলাম না যে কারো ক্যামেরায় নাহিদ রানাকে দেখা গেছে। মানে আমি বলবো যে সোজাসুজি বিপিএলের পর থেকে নাহিদ রানা কী অবস্থায় আছে এটা ম্যানেজমেন্ট এবং টিমের খেলোয়াড়রা ছাড়া কেউ জানে না। অন্য মুখে বলতেছেন নাহিদ রানা ভালো অবস্থায় আছে, এবং সেই জায়গাটা আমি জানি না ঠিক এই জায়গাটাই তারেক মাহমুদ ইঙ্গিত করতে চাইছেন কিনা, কিন্তু তারেক মাহমুদ ক্লান্তির ব্যাপারটা আনছেন তার লেখায়, লিখছেন যে ক্লান্তিও ইস্যু হইতে পারে, আমরা জানি না। যদি সেটা হয় এটার জন্য বিসিবিকে জবাবদিহি করতে হবে। আমি রংপুরের কথা ভুলে যাই, কারণ রংপুর ম্যানেজমেন্ট তারা সুযোগ পাইলে নাহিদ রানাকে দিয়ে এক ম্যাচে 20 ওভার বল করাবে, এটাই নিয়ম। আপনি খেলোয়াড় কিনে নিচ্ছেন, আপনি তার সর্বোচ্চটা ইউজ করবেন, যতটা আপনাকে আইন পারমিট করছে তারা ইউজ করছে। কিন্তু বিসিবি এই খামখেয়ালি করে যদি নাহিদ রানা কালকের ম্যাচ খেলতে না পারে, বিসিবির ওই খামখেয়ালির জন্য, তো বিসিবির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, একদম কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এবং এটার আফটার ইফেক্টে আমরা যদি নাহিদ রানা এতটুকুও মিস করি, তাহলে এটার জন্য বিসিবিকে কাঠ গড়ায় দাঁড় করাইতে হবে। আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা এবং তালহা জুবায়ের, আমি যখন বলি আপনারা অনেকে অবিশ্বাস করেন, পোস্টের নিচে কমেন্ট করেন, হাসাহাসি করেন যে মাশরাফি বিন মুর্তজা এক আমলে নিয়মিত 140-এর উপরে বল করতো, এটা আপনারা কল্পনাও করতে পারেন না। তালহা জুবায়ের এক আমলে 140-এর উপরে বল করতো। এই দুটো ছেলেকে শুধুমাত্র অতিরিক্ত খেলায় এবং ইনজুরি ম্যানেজমেন্ট না করে শেষ করে দিচ্ছে। তালহার তো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল, এবং মাশরাফিরেও কার্যত আমরা 2008 সালের পরে আর আমরা সেই মাশরাফিকে দেখি নাই। এরপর থেকে সে কার্যকর বোলার হিসেবে টিকে ছিল, কিন্তু সেই যে পেস সেন্সেশন মাশরাফি এটা আমরা পাই নাই। এটা কারণ শুধুমাত্র বোর্ডের খামখেয়ালি। তখনকারটা আমি তবুও মার্জিনালি ক্ষমা করতে রাজি আছি, কারণ তখন বোর্ডে যারা ছিলেন তারা এগুলো বুঝতেন না, ইনজুরি ম্যানেজমেন্ট, পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তারা এগুলো বুঝতেন না। আজকে 2025 সাল, আজকে সারা পৃথিবীর লোক এটা বোঝে। গলির ভিতরে যে বাচ্চাটা ফাস্ট বোলিং করে সেও বোঝে,
সেখানে আমাদের ক্রিকেট বোর্ডের মাথায় এখন সবগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, অলমোস্ট সবাই, সঙ্গে একজন সর্বোচ্চ মানের কোচ আছেন। ফলে এখান থেকে যদি এই জাতীয় ব্লান্ডার হয় এবং তাদের কারণে যদি আজকে নাহিদ রানার কোনো ক্ষতি হয়, এটা জাতীয়ভাবে তাদের কাছে জবাব চাওয়া উচিত যে নাহিদ রানার এই অবস্থা আপনারা কেন করলেন। এমন না আপনাদের সতর্ক করা হয়নি, প্রত্যেকে সতর্ক করছে, পত্রিকাগুলো লিখছে, আমরা জোরে বলছি, চিল্লাপাল্লা করছি, আপনারা কানে নেন নাই। আজকে সম্ভবত সম্ভবত সেই কারণে নাহিদ রানাকে নিয়ে লুকোচুরি হচ্ছে, সেই কারণেই নাহিদ রানাকে মাঠে নামানো হলো না। আমি আশা করি যে নাহিদ রানার এই ধকলটা কাটায় উঠবে। আমি জানি না, আপনারা কল্পনা করতে পারবেন না ক্লান্তিজনিত ইঞ্জুরির ধকলটা। আপনাদের মনে হবে সেই কোন 1.5-2 মাস আগে বিপিএল খেলছে, সেই সময়ের ক্লান্তি আজও ইফেক্ট করে। বা ক্লান্তিজনিত ইঞ্জুরি হচ্ছে ক্রিকেটে ফাস্ট বোলারদের জন্য সবচেয়ে খতরনাক ইঞ্জুরি। এইটা প্রথমত হচ্ছে আপনাকে ফ্যাটাল ইঞ্জুরিতে, একদম ভয়ানক ইঞ্জুরিতে ফেলার জন্য বডিকে তৈরি করে ফেলে। আপনি যে কোনো সময় ভয়ানক ইঞ্জুরিতে পড়তে পারেন এবং এটার রিকভারি ঠিকমতো আদৌ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটার রিকভারি হয় না, মাশরাফির ক্ষেত্রে হয় নাই। যে ফাস্ট বোলাররা ওই একবার টায়ার্ড হয়ে ওভার ইউজড হয়ে, ওই সময় আলমগীর ভাই পর্যন্ত এটা নিয়ে কথা বলছে, সে বিসিবির কোচ, তারপরেও সে না পেরে আমাকে বলছে যে দাদা এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। কারণ একবার যদি ওর মাসেলে এটা প্রভাব ফেলে, এটা সারা জীবনে আর কাটায় উঠতে পারবে কিনা সন্দেহ। সেই জিনিসটা হয়েছে কিনা আমি জানি না। একেবারে কায়মনোবাক্যে আমি উপরওয়ালারে ডাকতেছি যে আমার এই একটা কথাও সত্যি না হোক, নাহিদ রানা সুস্থই আছে ধরে নেই, নেক্সট ম্যাচে খেলতে পারবে ধরে নেই। আশা করি নাহিদ রানার উপরে কোনো প্রভাব পড়ে নাই। তবে যদি প্রভাব পড়ে থাকে, এবং যেটা গুরুতরভাবে আমরা সন্দেহ করতেছি, যদি আসলেই ক্লান্তিজনিত কারণে এখন নাহিদ রানা পুরো ছন্দে ফিরতে না পারে, তাহলে এইটার জন্য দায় আপনাদের নিতে হবে বিসিবি। এইটা আপনারা একটা জাতীয় ক্রাইম করে ফেলছেন। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, আশা করি আমার ধারণা সত্যি না। সবার জন্য শুভেচ্ছা।